দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। ২৮ বছর পর আগামীকাল বিএনপির বর্ধিত সভা শুরু হচ্ছে। যাত্রা শুরু করলো ছাত্রদের নতুন সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। শুক্রবার আসছে নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল। দেশে খেলাপি ঋণ বেড়ে ৩.৫ লাখ কোটি টাকা। নতুন দল ও নির্বাচনের চ্যালেঞ্জ, এই শিরোনামে আজ আমরা কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে সরাসরি উপস্থিত আছেন কমরেড রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন সরাসরি শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি। স্বাগত জানাচ্ছি জনাব কমরেড রহিন হোসেন প্রিন্স আপনাকে। আমি আপনাকে দিয়ে শুরু করি। শুরুতেই বিএনপি দীর্ঘদিন পর বর্ধিত সভা করছে। গত ১৬ বছর আপনারাও আপনার দল রাজনীতি করেছেন, কতটুকু করতে পারেননি, হয়তো বা নিজের মতো করে করতে পারেননি। এই যে আপনার যে প্রত্যাশার জায়গাটা, মানে যে এখন যে রাজনৈতিক চর্চাটা করছেন, সেটি আগামী দিনে কতটা থাকবে, সে প্রত্যাশার জায়গা আপনার কথা একটু শুনতে চাই আমরা শুরুতে। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। যে আমি ঠিক যে সময় আপনাদের আমরা কথা বলছি সবার সামনে, তো আমরা একটা গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশে কথা বলছি, সেটাও প্রায় 7 মাস হতে চলল। তা গণ অভ্যুত্থানের তো একটা অন্যতম আকাঙ্ক্ষা বা যে কারণটা হলো সেটা হচ্ছে আসলে একটা গণতান্ত্রিক পরিবেশ ছিল না। গণতান্ত্রিক পরিবেশ, গণতন্ত্র অনেক বড় বিষয়, কিন্তু যদি একেবারে ছোট করেও নিয়ে আসি, মিনিমাম মানুষের ভোটের গণতান্ত্রিক অধিকারটা ছিল না। মানে তার নিজের মত ভুল করুক শুদ্ধ করুক সেটা প্রকাশ করে তার প্রতিনিধি বাছাই, ন্যূনতম অধিকারটা। তো সেইটার মধ্য দিয়ে আমরা যেটা অর্জন করলাম, এই 5ই আগস্ট গণ অভ্যুত্থানের বিজয়ের পরপর আমরা আমাদের দল এবং বাম জোটের দিক থেকে ওই দিনও যে বক্তব্যটা দিয়েছিলাম, অনেক কথার মধ্যে এটা ছিল পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে। তার মানে গণতন্ত্র এমন একটা জিনিস, মানুষের আপনি যদি বলেন খাওয়া পড়া থেকে শুরু করে মত প্রকাশ, কথা বলা, ভোট, আরও অনেক বিষয়, তাই না, এবং উন্নততর আরও জীবন সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া, তো এই যাত্রাটা অব্যাহত রাখতে হয়। এখন আপনি এটাকে ছোট দাগে যে জায়গাটায় বললেন এটা ঠিক। এর আগের যে শাসকরা ছিল তাকে আমরা কিভাবে বলেছি, কর্তৃত্ববাদী বলেছি, হ্যাঁ, স্বৈরাচারী বলেছি, ফ্যাসিস্ট বলেছি। তার মানে অনেক ঘটনার মধ্যে সে তার একক কর্তৃত্বকেই প্রতিষ্ঠিত করেছে, ক্ষমতাটাকে কক্ষিগত করেছে, এবং ওইটা করার জন্যে যা যা করা দরকার তাই করেছে। ভোটবিহীন পরিস্থিতি তৈরি করেছে, অনেক বিরোধী মত দমন করেছে, অনেক ঘটনা ঘটেছে। তো এবার যদি নিয়ে আসি, এই যে আমরা গণতন্ত্রের যে যাত্রাটা শুরু করলাম নতুনভাবেই 5ই আগস্ট থেকে, তাহলে সেইটার তো একটা বড় আকাঙ্ক্ষা হচ্ছে আমরা সবাই সবার মত যথাযথভাবে প্রতিষ্ঠা করতে পারবো। তো একটা রাজনৈতিক দল, যদিও এর আগে একেবারে ছিল না এটা বলাটা বোধহয় একেবারেই বাড়তি কথা হবে, কিন্তু নানাভাবে এটা বিঘ্নিত হয়েছে। সুতরাং এই সময়ে একটা রাজনৈতিক দল তার যে দলীয় অভ্যন্তরীণ গণতন্ত্র সহ গণতন্ত্রের লড়াইটা করবে, এটাই স্বাভাবিক। নতুন নতুন সংগঠন যদি কেউ করতে চায় তাহলে সেটা করবে। যদিও এর আগেও দেখবেন নতুন সংগঠক হয়েছিল ওই আমলেই, অনেকের রাজনীতি করার পজিশনগুলো ছিল, কিন্তু সেইটা সবার জন্য সম অধিকার নিশ্চিত করে নাই, সমভাবে গণতন্ত্রের যাত্রাটাও করতে দেওয়া যায়নি বা করার বাস্তবতা ছিল না। তো এইবার খুবই আমার তো প্রত্যাশা থাকবে যে আমরা সবাই যাতে অন্তত পক্ষে দেশে যেমন গণতন্ত্র চাই, দলের অভ্যন্তরের গণতন্ত্র চর্চা সহ সর্বক্ষেত্রে গণতন্ত্রের কাজটা করতে পারবো, এবং আমাদের এই কাজের মধ্য দিয়ে পুরো দেশবাসীকে, মানুষকে, যারা পিছিয়ে পড়া আছে চিন্তা চেতনায়, তাদেরকেও একটা উন্নততর মানসিকতার মধ্যে নিয়ে আসতে পারবো। আমরা এই যে একটি নতুন রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে, তাদের ছাত্র সংগঠন গঠিত হয়েছে, আজকে আত্মপ্রকাশ করেছে। তার আগে একটি রাজনৈতিক দল কিন্তু নিবন্ধনও পেয়েছে, আমরা লক্ষ্য করেছি নির্বাচন কমিশন থেকে। এখন যে সময়টা চলছে, যেভাবে আপনারা কথা বলতে পারছেন, রাজনীতি করছেন, যেটি বিগত সময়ে আপনারা হয়তো আপনাদের মতো করে পারেননি, আপনারা নিজেরাও বক্তৃতা বলতেন, সেটি রাজনৈতিক সরকার আসার পরে আপনাদের প্রত্যাশার জায়গাটা কি আগামীতে যদি কোনো রাজনৈতিক সরকার? হ্যাঁ, নির্বাচিত সরকার। ওই আগে ওই কথাটা শেষ করে ভেতরের কথাটা বলি। অফকোর্স আমরা যে নির্বাচিত সরকারের প্রত্যাশাটা করি, আমরা মানে সবাই করে, এবং এটাই স্বাভাবিক, এর কোনো অল্টারনেট কিছুই নাই। তো সেই জায়গায় তো অন্তত পক্ষে সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হবে সেটা চাই, এবং এইটাই হচ্ছে সাফ কথা। নতুন নির্বাচিত কেউ যদি ওইটাও প্রতিবন্ধকতা সৃষ্টি করে,
তার বিরুদ্ধে আবার আন্দোলন সংগ্রাম হবে, আর একবার গণ আন্দোলন গণসংগ্রাম গড়ে তুলতে হবে। এটার কোনো অল্টারনেট জায়গাটা নাই। সুতরাং আমি মনে করি যে নিশ্চয়ই জনগণের দ্বারা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিরা অতীত দিনে তাদের যে ভুল কর্মকাণ্ড, ভুল কর্মকাণ্ড তো বটেই, কারণ এই যে আমরা গণতান্ত্রিক অধিকার খর্বের কথাটা বলছি, এই গত এক দশকে যেটা হয়েছে, এর আগে 53 বছরে তো নানাভাবে হয়েছে, কখনো কম কখনো বেশি। সুতরাং নিশ্চয়ই আগামীতে যারা নির্বাচিত হবে আশা করি যে তাদের অন্ততপক্ষে ওই বোধের উদয় হবে, না হলে জনগণের সংগ্রাম ছাড়া আর কোনো পথ থাকবে বলে আমার কাছে মনে হয় না। এই রাজনৈতিক দল, এই যে বললেন ছাত্র সংগঠন অন্যান্যগুলো হচ্ছে, দেখি না আমরা, কারণ এক নম্বর হচ্ছে যে হওয়ার শুরুতেই আমরা খুব সফট ভাষা দেখলাম অনলাইন বা দু একটা পত্রিকায় হট্টগোল বলতেছে। তা আমরা অন্ততপক্ষে আমাদের পার্টি, আমরা এই বিবেচনাটা খুব করে অভ্যস্ত লোক না। এই কারণে, কারণ একটা দল যদি গঠিত, একটা দল মানে তো কঠিন কথা হলে কোনো না কোনো শ্রেণীর প্রতিনিধিত্ব করে, কিন্তু মূল কথা হচ্ছে কতকগুলো মানুষ একত্রিত হওয়ার পরে সুনির্দিষ্ট লক্ষ্য তারা নির্দিষ্ট করবেন। সেই লক্ষ্য অর্জনের জন্য অনেক কাজের মধ্যে একটা কাজ হচ্ছে কমিটি করা। কমিটি করার আমাদের বিবেচনায় আমরা কিন্তু এটা পরের কাজ বলি। প্রথমে আমরা বলি যে এরকম একটা রাজনৈতিক দল বা কোনো কিছু হলে তার লক্ষ্য উদ্দেশ্যকে সেটাকে নির্ধারণ করতে হবে। তার আগে একটু বলি যে এর মেম্বার কারা কারা, এটা তো ঠিক করতে হবে যে আমরা এই কয়জন মিলে এই লক্ষ্য উদ্দেশ্য সাধনের জন্য আমরা এই মানুষগুলো সমবেত হলাম। তো প্রথমে একটা প্রাইমারি খসড়া নিয়ে সমবেত হলেও খসড়াটা চূড়ান্ত করার সময় কিন্তু সবার মতামত নিয়ে করতে হবে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে একটা বড় স্বচ্ছতা থাকতে হবে যদি গণতন্ত্রকে আমরা নিশ্চিত করতে চাই, সেটা হচ্ছে আর্থিক স্বচ্ছতা 100%। যে আমার টাকার উৎস কি, কোথায় খরচ হচ্ছে, কি করতেছে, আমি একজন রাজনৈতিক কর্মী বা নতুন দল, তার জীবন চলে কিভাবে, সবটাই স্বচ্ছ ট্রান্সপারেন্ট হইতে হবে। আর একটা পরে হচ্ছে এই যে সংশ্লিষ্ট নীতি আদর্শ বাস্তবায়নের জন্য যে টিমটা গড়ে উঠলো, যারা মেম্বার, তাদের প্রত্যক্ষ ভোটেই প্রতিনিধি নির্বাচিত হতে হবে। অন্তত পক্ষে এই তিনটা ইন্ডিকেটর ছাড়া একটা দলে গণতন্ত্রায়নও হওয়া আমরা সহজ দেখি না। আর যদি দলে গণতন্ত্রায়ন না থাকে তাহলে সে জনগণের জন্য কি গণতন্ত্রটা করবে, সেটা তো বোধহয় মানুষই এই প্রশ্ন করতে থাকবে বরাবরই। আজকে একটি গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ ঘটেছে, নতুন তাদের রাজনৈতিক দলও কিন্তু আসছে শুক্রবার, আমরা যতটুকু শুনেছি। রাজনীতিতে নতুন কোনো পরিবর্তন কি নিয়ে আসতে পারবে তারা, বা আপনারাও চান কিনা সেই জায়গাটি যে হ্যাঁ একটি নতুন রাজনৈতিক ধারা বা সংস্কৃতি তৈরি হোক, যেটি গত 53 বছর আপনারা দেখেছেন তার থেকেও ভিন্ন কিছু, জনকল্যাণকর? না, একটা তো হচ্ছে ধরেন 53 বছরে তো বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে, আমরা সহই। তা নিশ্চয়ই যে আমরা যখন একটা লড়াই করি দেশে গণতন্ত্রের জন্য বা অন্যান্য জায়গায়, আমরা কিন্তু প্রতি মুহূর্তে অভিজ্ঞতা থেকে নিজেকে পরিবর্তিত করি। মানে এই যে সংস্কার করেই কিন্তু সবাইকে আগাইতে হয়। যেমন মানুষ তার জীবন যেমন চলে, দলেও তাই করতে হয়। কেউ যদি ওইটা ফেল করি তাহলে কিন্তু ওইটা জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না। তো সুতরাং আমার তো প্রথম প্রত্যাশা থাকবে যে এই যে মহান মুক্তিযুদ্ধ করলাম সর্বোচ্চ ঐক্যমতের ভিত্তিতে, তারপরে 90-এর গণ অভ্যুত্থান করতে হইল, 24 আর একটা অভ্যুত্থান করতে হইল, তাহলে এই যে এত লড়াই, এই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা যে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো যারা মুক্তিযুদ্ধ মানি, এই দেশকে মানি, আমি তাদের কথাই মেন করছি, তা আমাদের তো রিভিজিট করে আমাদের যদি ইন্টারনাল গণতান্ত্রিক ধারা পরিবর্তিত কিছু করতে হয় করব। যদিও এখানে বলে রাখা ভালো, এই যে পরিবর্তিত করব মানে আপনি সবার কাছ থেকে সবটা আশা করবেন না। যেমন মনে রাখবেন, আপনি তেঁতুল গাছে আম আশা করতে পারেন না। তখন রাজনৈতিক দল এক একটা নীতি আদর্শ, সুতরাং সে তারটা করবে, কিন্তু ওই নীতি আদর্শে যাতে সে অবিচল থাকে এবং গণতান্ত্রিক ধারা থাকে সেটা আমরা চাই, সেই কথাটা বললাম। একই সাথে বাংলাদেশ তো অনেক জনসংখ্যার দেশ, বহু মানুষ এইসব দলগুলোর সাথে সম্পৃক্ত না। আর একটা গণ আন্দোলন গণ অভ্যুত্থান হলো, তরুণ সমাজ অনেক দিন অনেকে কিন্তু রাজনীতি বিমুখ, তাদের মধ্যে কেউ কেউ যদি এখন নতুনভাবে এসে রাজনৈতিক দল গড়ে ওঠে, আমি তো প্রত্যাশা করব তারা যদি গণতন্ত্র ধারাকে অগ্রসর করার কাজটা করতে চায়, মুক্তিযুদ্ধের যে কাজ আমরা ঠিকমতো অসমাপ্ত কাজ করতে পারিনি সেটা যদি তারা করতে চায়। এইবারের এই আন্দোলনের একটা শেষ বেলায় নামটা হয়েছিল কি, বৈষম্য বিরোধী।
বাংলাদেশ তো একটা, এই যে বাংলাদেশটা গঠন করা হয়েছিল মুক্তিযুদ্ধের সময়, গণতন্ত্র এবং বৈষম্য মুক্ত বাংলাদেশ হবে, যার জন্য কিন্তু আমাদের সংবিধানে সমাজতন্ত্র এই শব্দটা বলা আছে। কাজের গুণাগুণ বিবেচনা করে কিন্তু এই যে কি বলে আপনার বেতনের অধিকারের কথা বলা আছে। আমাদের মালিকানার ক্ষেত্রেও দেখবেন যে রাষ্ট্রীয় মালিকানা, সমাজবাহী মালিকানা, তারপরে ব্যক্তি মালিকানার কথা আছে। তো এই ধরনের দেশের এই আইডিয়াতে যদি নতুন অর্গানাইজেশন গড়ে ওঠে, আমি তো তাতে কোনো খারাপ কিছু দেখি না, বরঞ্চ এটা ভালো। যদি এই ধরনের আরও অর্গানাইজেশন হয়, যারা রাজনীতিতে নাই তারা যদি আসে, সেটা ভালো। কিন্তু যদি সাময়িক সুবিধা নেওয়ার জন্যে ক্ষমতা, এটাই যদি হয়, নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর একটা লক্ষ্য তো ক্ষমতা, আমাদেরও লক্ষ্য ক্ষমতা, কিন্তু শুধু ক্ষমতা হলে আদর্শ থাকে না। আমার প্রত্যাশা থাকবে নতুন যদি সংগঠন এগুলো হয়, তাহলে তারা যদি সেই কাজ করে, তাহলে আমাদের সাথে ক্লোজার রিলেশন হবে, সেটা না হলে হবে না। এটাই হচ্ছে আসলে দেখার ব্যাপার। আমি জানি না যে ছাত্র সংগঠনের কথা বললেন, যে নতুন নতুন বলতে দেখেন রাজনৈতিক দল কিন্তু ইতিমধ্যে 16টা হয়ে গেছে। আমার ধারণা দেখবেন প্রায় 2-3 ডজন রাজনৈতিক দল হবে, মানে যদি এই বছরের মধ্যে আমরা নির্বাচন করি, তাহলে এই সময় আরও হবে। তা সেইটা না, হয়তো এদের নামটা আসছে কারণ এরা আন্দোলনের একটা অন্যতম নেতৃত্বে ছিল এবং তারা নানাভাবে পরিচিত, মিডিয়া তাদেরকে তুলে ধরেছে, শোনা যায় উপদেষ্টা পদত্যাগ করে এই দলে যাবে। সুতরাং হয়তো পরিচয়টা ভিন্ন, সামনে মানুষের কাছে আসছে বলে এই দলের কথা আসছে। তো আমরা দেখতে হবে তাদের ঘোষণাপত্র কী, কর্মসূচিটা কী, তারা কথা এবং কাজে মিল আছে কিনা, এই জিনিসগুলো দেখার পরে তাদের ভূমিকার সম্পর্কে বলা যাবে। কিন্তু আপনি ওই যে বললেন একটা ছাত্র সংগঠন হয়েছে, আমি জানি না এটা তাদের সমর্থিত সংগঠন কিনা, কিন্তু এই দল গঠন নিয়ে যে হট্টগোলের যে খবর চাউর হচ্ছে বা দেখা যাচ্ছে, সেইটা তো গণঅভ্যুত্থানে যারা ছিল তারা যদি নিজেরা এই ধরনের কোনো সংগঠন করে, এইটা হয়তো কারোর কাছে কাম্য ছিল না। কিন্তু আমি এটাকে খুব একটা আলোচনার মধ্যে ধরতে চাই না, কারণ আমাদের দেখতে হবে তারা লক্ষ্য কী, উদ্দেশ্য কী এবং কোন স্বার্থেই কাজ করতে চাই। জি, আমি আসবো আপনার কাছে একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেশ সন্ধান নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি একটু আপনার কাছে আসতে চাই, বিএনপি দীর্ঘদিন বর্ধিত সভা করতে পারেনি, কারণ আপনি জানেন যে বিগত সরকারের সময় যে রাজনৈতিক চর্চা আপনারা করতে পারেননি, সেটি হয়তো এখন করছেন। সামনের দিনগুলোতে চর্চা কতটা থাকবে, যারাই ক্ষমতা আসুক, রাজনৈতিক সরকার আসলেই চর্চা আসলে কতটা থাকবে, গত 53 বছরের রাজনীতির কোনো পরিবর্তন ঘটবে কিনা, আপনার মন্তব্য জানতে চাই। প্রথম কথা বলি যে আপনাকে ধন্যবাদ। প্রথম কথা বলি যে বাংলাদেশটা মুক্তিযুদ্ধের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র, স্বাধীনতা এবং মানুষের অধিকারের উপর ভিত্তি করে। তো গণতন্ত্র মানেই হচ্ছে আপনার নিজের মতের সঙ্গে বিপরীত মতকে সুযোগ করে দেওয়া, ভিন্ন মতকে স্বাগত জানানো। তো স্বাধীনতার পরে পরে এটা শুরু হলেও খুব অল্প সময়ের মধ্যে আবার এটা নিয়ন্ত্রিত হয়ে যায়। বাকশাল গঠন, ভিন্ন মতকে রক্ষী বাহিনী দিয়ে বন্ধ করে দেওয়া। তারপরেই নির্মমতার যখন চূড়ান্ত, তখন 15ই আগস্টের মানে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে যায়। তারপরেই কিন্তু সমস্ত যে দলগুলো বন্ধ হয়ে গেছিল, নিষিদ্ধ হয়ে গেছিল, মানে বাকশাল গঠনের মধ্য দিয়ে সকল পত্রিকা 4টা বাদে নিষিদ্ধ হয়েছিল, এগুলো আবার তৎকালীন মানে সামরিক সরকার, শহীদ জিয়া রহমান, এই সময়গুলোতে আস্তে আস্তে একটা পরিবর্তনের ধারায় যায় এবং সকল রাজনৈতিক দল আবার পুনর্জীবন হয়। সঙ্গে কিছুদিনের পরে বিএনপিরও নতুন করে প্রতিষ্ঠা লাভ করে, সকল সংবাদপত্র পুনর্জীবন হয়। এই জায়গাটায় মানে একটা নতুন সম্ভাবনা দেখা দেয়। এই সম্ভাবনা আবার শহীদ জিয়া রহমানের মৃত্যুর পর হোসেন মোহাম্মদ এরশাদ, আমি সংক্ষেপে বলছি, ক্ষমতা দখলের লক্ষ্যে শেখ জিয়া রহমানকে হত্যা এবং সামরিক আইন জারি, এই জায়গাটায় কিন্তু আবার একটা সম্ভাবনাকে হোঁচট খায়। মানে স্বাধীন সার্বভৌম দেশে যে গণতন্ত্রের প্রত্যাশা, সেটা, এবং ছাত্ররা এটা প্রতিবাদ করে। আমরা তখন ছাত্র, এবং দীর্ঘ একটা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তার পতন হয় 90-এ, একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। আবার একটা সম্ভাবনা দেখে 91-এ, একটা নির্বাচিত সরকার আছে। পরে আবার কেয়ারটেকার সরকার, অর্থাৎ যেটা 91-এ যে কেয়ারটেকারের ধারণা থেকে একটা নির্বাচন, ওটাকে আইনের
বৈধতা দেওয়ার প্রশ্নে একটা আন্দোলন হয় এবং একটা সময় ওই বৈধতাটা কিন্তু আইনগতভাবে পাশ হয় পার্লামেন্টে। এরপরে নির্বাচন হয়, ধারাবাহিক 1/11 সংগঠিত হয়, তারই পথ বেয়ে একসময় শেখ হাসিনার নেতৃত্বে 14 সালের নির্বাচনের পর থেকে বলবো এটা ভয়ঙ্কর এক দলে কেন্দ্রিক একটা নিয়ন্ত্রিত অবস্থা তৈরি হয়। সেই অবস্থার প্রেক্ষিতেই বাঙালিরা কখনো কোনো সময় হার মানছে ইতিহাসের গত 1 শতাব্দী ধরে, এটা আমার কাছে মনে হয়নি। কখনো কখনো তারা একটু থমকে দাঁড়িয়েছে, প্রয়োজনে তারা সশস্ত্র মুক্তিযুদ্ধ করেছে, গণঅভ্যুত্থান করেছে, লড়াই করেছে এবং এই লড়াইয়ের মধ্য দিয়ে এই যে আজকে যে সরকারটা, সেই সরকারটা এসে এখানে দাঁড়িয়েছে। এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা হচ্ছে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া, নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া, মৌলিক অধিকারকে ফিরিয়ে দেওয়া। কিন্তু আমি যা দেখতে পাচ্ছি তাতে মনে হয়েছে এই সরকারকে ব্যবহার করে একটা গোষ্ঠী যারা গণঅভ্যুত্থানে সংগঠিত একটি ভূমিকা রেখেছিল, তারা আবার সরকারকে ব্যবহার করে একটা রাজনৈতিক দল বা সংগঠন করার যে চেষ্টা, উদ্যোগ, সেখানে মানুষ অনেকে এখনো সন্দেহ করছে তাহলে কি এরা ক্ষমতা দখল করতে যাচ্ছে নতুন করে। মানে নতুন করে এই জন্যই বলি যে নাহিদ সাহেব পদত্যাগ করেছে তো, এবং আরো 2-3 তাদেরই প্রতিনিধি আছে এখনো পর্যন্ত। সরকার প্রধান হিসেবে মিস্টার ইউনূস সাহেব নতুন দলকে গঠনের তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এটাই বলবো আমি। কারণ বিদেশি পত্রিকা যেভাবে যে ভাষায় বলেছেন তাতে মনে হচ্ছে যে ক্ষমতাকে ব্যবহার করে তারা একটি দল গঠন করতে চাচ্ছে। এই সরকারের পিছনে বিএনপি সহ সকল আন্দোলনকারী শক্তি বা রাজনৈতিক দল সমর্থন জানিয়েছিল, কিন্তু একটি দলের পিছনে যদি সরকার ঝুঁকে যায় তাহলে গণতন্ত্র বা জনপ্রতিনিধিদের প্রত্যাশা যেটা করছি, সাধারণ মানুষের ভোটের মধ্যে যে ক্ষমতা পরিবর্তন হবে বা একটা সরকার গঠন হবে, সেটা হোঁচট খেতে পারে নতুন করে। কারণ এই সরকার 7 মাসে পড়েছে চলছে, আইন শৃঙ্খলা বলেন, মানুষের ভাতের অধিকার অথবা বাজার নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি টোটালি ফেল করেছে। তো যেই সরকার ফেল করেছে সেই সরকারের প্রতিনিধিরা বেরিয়ে গিয়েও যদি একটা সরকার গঠন করে, অর্থাৎ আন্দোলনে তারা সফল হয়েছিল কিন্তু সরকার পরিচালনা ইতিমধ্যে নমুনাটা কিন্তু আমরা টেস্ট করে দেখছি পুরোপুরি ব্যর্থ। তাদের প্রতিনিধিকে যে দলই করুক, যে অবস্থানে নেই, তারা যে সফল হবে না তারা কিন্তু সরকার পরিচালনার মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছে। এবং সেই সরকার পরিচালনা গণতন্ত্রের ন্যূনতম মানে সাহস দেখানো, অর্থাৎ একটা রোডম্যাপ আমরা চেয়েছিলাম যে ভোটের প্রশ্নে, আমরা না সকল দলই চাইছে, কিন্তু এই রোডম্যাপ দেওয়ার সাহসও তাদের হয় নাই। কেউ কেউ মনে করছে যে এই সরকার তার সুবিধা মতো কি বলে দল গঠন করে সুবিধা মতো অবস্থায় গিয়ে তারপরে তারা ইলেকশন করতে চাচ্ছে। সেই কারণে আপনি যে বললেন না গণতন্ত্র আগামী দিনের কতটা সম্ভাবনাময় অবস্থায় থাকবে ধারাবাহিক 51 বা 53 বছরের মধ্য দিয়ে, এখন কিন্তু আস্তে আস্তে ছন্দটা ঘনীভূত হচ্ছে। আগামীতে রাজনৈতিক সরকার আসলে এখন যে পরিস্থিতি আপনারা রাজনীতি করতে পারছেন বিগত 16 বছরের তুলনায়, এই পরিস্থিতি বা থাকবে? শুধু থাকবে না, সেটা পরিপুষ্ট করতে হবে। কোনো কিছুই থাকে না সেই সরকারের সঙ্গে। সেই সরকার যেমন আমাদের বিএনপি 31 দফা বলে যে দফাটা উল্লেখ করেছে রাষ্ট্র মেরামতের সংস্কারের, এই 31 দফা কিন্তু এটা বিএনপি নয়, বিএনপির ছিল 2030 বেগম জিয়া ঘোষণা করেছেন, সেটা 27 দফা। 31 দফাটা কিন্তু সকল দলের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে এই জায়গাটা এসে দাঁড়াইছে। যদি এটি সত্যিকারে প্রতিষ্ঠা করা সম্ভব হয় তাহলে পরে গণতন্ত্র এবং আমরা যেটা প্রত্যাশা করছি সেটা প্রতিষ্ঠা করার সম্ভাবনাটা দেখা দেবে। আসবো আমি আপনার কাছে। আমি একটু কমরেড রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে আসি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? মানে উন্নতির দিকে যাচ্ছে না অবনতির দিকে যাচ্ছে? প্রতিদিনই মানুষ উদ্বেগ, উৎকণ্ঠা, এখানে এই ঘটনা, ওখানে আরেক ঘটনা, এরকম শুনছি। আপনি শেষে যেটা বলেছেন এটাই তো, প্রতিদিনই উদ্বেগ উৎকণ্ঠাই বেড়ে চলছে। সুতরাং চেষ্টার তো কমতি দেখছি না।
প্রথমে আসি যে দেখেন, আগে একটা ভয়ের রাজত্ব এবং এক ধরনের কি বলবো কবরের নীরবতার মতো হয়তো আমরা দেখতাম, এবং এই ঘটনার পরে একটা গণঅভ্যুত্থান সংগঠিত হওয়ার পরে অনেকের ধারণা ছিল যে বোধহয় একটা নানা ধরনের মেসাকার ঘটতে পারে, বড় কোনো ঘটনা ঘটতে পারে। কিন্তু দেখবেন যে কয়েকদিন সরকার ছিল না, অন্তত পক্ষে সরকার না থাকলেও দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোই তো ছিল, প্রধানত বা বিভিন্ন সংগঠন ছিল। তো আমার মনে হয় যে একটা গণঅভ্যুত্থানের পরে অনেক ঘটনাই ঘটেছে, অস্বীকার করার উপায় নেই, কিন্তু তারপরও যতটুকু সহনশীলতা ছিল, আপনি এরপরে পর্যায়ক্রমে ঠিক আজকে যখন আমরা কথা বলছি পরিস্থিতির তো কোনো উন্নতি দেখছিও না, লক্ষণও দেখছি না। লক্ষণ শব্দটা বললাম ওই যে আপনি বললেন যে চেষ্টার ত্রুটি হচ্ছে না, কী চেষ্টা হচ্ছে সেটাই তো আমরাই তো বুঝতে পারছি না। চেষ্টা যদি আপনি বলেন যে একটা জায়গায়, এই যেমন আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ, এ তো 5 তারিখের পর এরকম বহু ধ্বংস করা হয়েছে, খালি বঙ্গবন্ধুর ছবি তো না, আপনি আমাদের কি বলে যে মেহেরপুরে মুক্তিযুদ্ধের স্মারক চিহ্ন, আপনার কিশোরগঞ্জে বীরশ্রেষ্ঠদের ছবি থেকে শুরু করে কোথায় না, মাজার থেকে শুরু করে কোথায় না। তো এই ঘটনাগুলো ঘটার পর পর আপনি তো দৃঢ়তার সাথে ভূমিকা নেবেন, নিলেন না। ধানমন্ডি 32 নম্বর আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ, এই ঘটনার পরে আমরা দেখলাম প্রধান উপদেষ্টা তিনি তার ভেরিফাইড ফেসবুকে বিবৃতি দিলেন, কথা বললেন, কঠোরতার কথা বললেন, কিন্তু এখনও তো আমরা দেখি যে সেইখানে নাকি কি বলে ইট খুলে নিয়ে যে অন্য কাজগুলো চলছে এবং নতুন নতুন ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে। তো সুতরাং আমাকে যদি বলেন, আমি তো কোনো মানে এইখানে ক্ষিপ্রতার সাথে যে ভূমিকা নেওয়া সেটা তো দেখছি না। এবং এক্ষেত্রে একটা সহজ ছোট্ট কথা বলি, ঠিক আছে বুঝলাম যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি, তার বাহিনী, নানা ধরনের ঘটনা ছিল, তো এই ধরনের সময়ে রাজনৈতিক দলগুলো এবং অন্য শক্তিকে আস্থায় নিয়ে যদি প্রয়োজনে জনগণের একটা ঐক্যবদ্ধ, আমি প্রতিরোধ না বলেও যদি বলি যে জনগণের রক্ষা কবচ গড়ে তোলার দরকার, তাহলে সেটাই তো করা যেত। সরকারের কি সক্ষমতার অভাব? না, আমি আসি যে সরকার তো সেই কাজটাই করলো না। এখন সক্ষমতার দুইটা প্রশ্ন, একটা হইতে পারে যে আমরা শুধু কি আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে করব, তো সেই সক্ষমতা এখন অর্জন করতে পারিনি। আমি দেখি দ্বিতীয় সক্ষমতা তারা করলেনই না, হয়তো মাথায় নাই। ওই যে বললাম আইন শৃঙ্খলা বাহিনীদের না হলে তখন ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো এবং অন্যদেরকে নিয়ে এলাকায় অন্ততপক্ষে নানা ধরনের কমিটি গড়ে তুলে স্থানীয় রক্ষা কবচ গড়ে তোলার ক্ষেত্রে সরকারকে উদ্যোগী ভূমিকা নিতে হয়, তো সেইটা তো নিল না। তাহলে আমি তো মনে করি যে প্রথমে তো ওইটা সক্ষমতা নেই, পরেরটা তার বিবেচনার মধ্যে এটা আছে বলেই মনে হচ্ছে না, যার জন্য এই সংকটগুলো কি বলবো যে কমার দিকে আমরা দেখছি না। এটা না হতে হচ্ছে কি জানেন, যে আলোচনা ধরেন আমি করলাম, এখানে আমাদের দুদু ভাইও যে আলোচনাটা করলেন গণতন্ত্রের কথা, তো আপনিও যেটা তুললেন গণতন্ত্রের যাত্রা, এই ধরনের সংকটগুলোই কিন্তু আমাদের এই গণতন্ত্রের যাত্রা একদিকে ব্যাহত করার প্রচেষ্টা নিচ্ছে, আর একদিকে আমাদের যে বৃদ্ধ শক্তি, নানা ধরনের অপশক্তি, তারা কিন্তু নতুন নতুন সংকট তৈরি করার প্রচেষ্টাও নেওয়ার দিকে আগাচ্ছে, এটা মনে রাখতে হবে। ধন্যবাদ। দেশে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 3.5 লাখ কোটি টাকা। আজকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টা প্রেস সচিব বললেন 6 মাসের অর্থনীতির ঘুরে দাঁড়ানো একটি মিরাকল। কতটা ঘুরে দাঁড়াতে পেরেছে আমি একটু আপনার মন্তব্য জানতে চাই। জনাব শামসুজ্জামান দুদু, একটু বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শক, দেশ সন্ধান নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি যেতে চাই জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছে যে প্রশ্নটি ছিল যে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 3.5 লক্ষ কোটি টাকা এবং অর্থনীতি মিরাকল ভাবে ঘুরে দাঁড়িয়েছে গত 6 মাসে, যেটি প্রধান উপদেষ্টা প্রেস সচিব বললেন, আমরা আসলে কতটা দাঁড়াতে পেরেছি বা আমাদের অর্থনীতি কতটা দাঁড়াতে পেরেছে? এটা মানে আমরা তো রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ভালো ব্যাখ্যা দিতে পারেন তথ্যপত্র সহকারে, কিন্তু বাস্তবতা হচ্ছে ঘুরে দাঁড়িয়েছে কতটুকু জানি না, তবে মানুষের কোনো মানে সহ্য ধৈর্যের মধ্যে এই অর্থনীতি নাই। মানে এখনকার যে পরিস্থিতি, বা যেমন আমি প্রতিনিয়ত নিজেই বাজারে যাই, এটা আজকের থেকে না, স্কুল লাইফ থেকে আমি এটা এনজয় করি। তো এই বাজার সাধারণ মানুষের মধ্যবিত্ত, নিম্নবিত্তরা তো শেষ হয়ে গেছে, মধ্যবিত্তরা নিম্নবিত্ত পর্যায়ে চলে আসছে। তো এই বাজারে এই যে আপনি বললেন না যে খেলাফি ঋণ, এটা ধারাবাহিকভাবে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এটা ন্যায়াতি ডাকাতি, কয়েকটা মানুষ, কয়েকটা ব্যক্তি, কয়েকটা প্রতিষ্ঠান মানে তৎকালীন সরকারের সহায়তায়
মানে ঋণের নামে যেভাবে লুটপাট করেছে, বলা যায় জাস্ট ঋণটা নিয়েছে, তার ভিতরে উল্লেখযোগ্য নাম এস আলম একজন, আমরা জানি সালমান এফ রহমান। অধিকাংশ ক্ষেত্রে এই টাকাগুলো দেশের বাইরে চলে গেছে। এই ঋণে যেতে লুটপাট করে ওরা কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতো, তাহলেও কিন্তু অন্য ব্যাখ্যা দেওয়া যেত যে এইখান থেকে টাকাটা নিল তারা এক জায়গায় লাগাইছে, লুটপাট করলো এখানে তারা রাখছে, কিন্তু এক টাকা তো এই দেশে নাই, সবই ম্যাক্সিমাম বাইরে চলে গেছে। আমি দেখলাম যে সালমান এফ রহমানের পত্রিকার অনুযায়ী তার ছেলেটা লন্ডনে শত শত না হাজার হাজার ফ্ল্যাট কিনছে, যেগুলো মানে কোনো রকম বৈধতা নাই। তার মানে এই টাকাটা এখান থেকে সরে গেছে, সেই তো ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এটা হলে তো খুব ভালো হতো। 2026-এ এলডিসি গ্রাজুয়েশন হচ্ছে বাংলাদেশের, সেই ক্ষেত্রে আসলে আমরা মানে কতটা এগোতে পারবো, ওই চ্যালেঞ্জটা কতটা মোকাবেলা করতে পারবো? আমার প্রত্যাশা হচ্ছে যে বাংলাদেশ যে কোনো ক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর মতো শক্তি, সামর্থ্য, মেধা তাদের আছে, কিন্তু সরকার এবং কিছু স্বার্থন্বেষী মহল এই বাংলাদেশটাকে ব্যক্তি গোষ্ঠীর বা লুটেরারা তাদের মতো করে ধ্বংস করে দিয়েছে। করে না দাঁড়ানো, যে জাতি মানে পাকিস্তানিদের মতো একটি জাতিগোষ্ঠীকে চ্যালেঞ্জ করে সশস্ত্রভাবে পরাজিত করছে। এখন আমরা অনেকে একটা ধারণা দিতে চাচ্ছে যে দ্বিতীয় স্বাধীনতা, এই ধারণার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে একমত না। স্বাধীনতা একটা 71, আর ফ্যাসিজম স্বৈরতন্ত্রকে পরাজিত করছে, এটা 24-এ যেমন পরাজিত করছে তেমনি 90-এ পরাজিত করছে। কিন্তু 90-এর যে যত দ্রুত আমরা গণতন্ত্রের উত্তরণ করছিলাম, একজন শাহাবুদ্দিন সাহেবকে আমরা পেয়েছিলাম, তৎকালীন যারা নেতা নেত্রী ছিলেন তারাও দায়িত্বশীল একটা ভূমিকা পালন করছে। হ্যাঁ, ক্ষমতা সবাই পেতে চায়, সে সময় আওয়ামী লীগে পেতে চাইছিল, কিন্তু মানুষ বিএনপিকে বা ধানের শীষকে জয়লাভ করেছিল। এতে তিনি যে ব্যাখ্যায় দেন, সূক্ষ্ম কারসুবি রাসুবি এই ব্যাখ্যায় দেন, কিন্তু একটা জায়গায় কিন্তু আমরা পৌঁছাইছিলাম। এখন সেই যে আমরা গণতন্ত্রের উত্তরণ, গণতন্ত্র যে ধ্বংসর পথে নিয়ে গেছে, গণতন্ত্রের সঙ্গে অর্থনীতি সম্পৃক্ত, যদি সুষ্ঠু জবাবদিহিমূলক সরকার থাকে তাহলে লুটপাট করুক আর যাই করুক, ডাকাতি করুক, তাকেও আইনের আওতায় খুব দ্রুতই আনা সম্ভব হয়। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাপনা যদি ধ্বংস হয়ে যায়, না থাকে, তাহলে এটা হয় না। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি বেশ কিছুদিন আগে কাগজে দেখেছিলাম তার বেশ কিছু প্রতিষ্ঠানকে 6 বছর ট্যাক্সের আওতায় রাখা হবে না, এবং এইটা আইন আদালতের মধ্যে দিয়ে এটা করেছে। এইটা কতটা বৈষম্যমূলক ঘটনা, তার প্রতিষ্ঠান বাদে আর সবাইকে দিতে হবে। তো সেই জন্য আমি মনে করি যে প্রধান কাজ ছিল স্বৈরতন্ত্র থেকে শুধু পতন না, গণতন্ত্রের উত্তরণ, এবং এটি 90 দিনের ভিতরে সাংবিধানিক একটা নির্দেশনা আছে, আইন আছে। আপনি 90 দিন পার হয়ে গেছে অলরেডি, তার মানে এই সরকার সংবিধান রক্ষার সমর্থন, মানে যে কি বলে হ্যাঁ শপথ নিয়েছিলেন, সেই শপথটা ইতিমধ্যে ভঙ্গ হয়েছে বলে আমার ধারণা। শেষ কথা কি বলবেন? শেষ কথাটা এই, সময় বয়ে যাচ্ছে, আপনাকে কোনোভাবেই এই ফেলে রাখা যাবে না। যত দ্রুত সম্ভব জনগণকে তার ভোটাধিকার ফিরিয়ে দিয়ে একটি সাধারণ নির্বাচনের দিকে এগোনো। নির্বাচন করার যখনই স্টার্ট করবে, আমার ধারণা সংকট ক্রমান্বয়ে কমতে থাকবে। এইটা খুব জরুরি। এটা যদি না করে অন্যান্য কাজ করা শুরু করি, তাহলে সংকট বাড়তে থাকবে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব কমরেড রুহিন হোসেন প্রিন্স। আপনাকে শেষ করব, সামনে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এলডিসি থেকে আমাদের গ্র্যাজুয়েশন হচ্ছে 2026-এ। বাংলাদেশের অর্থনীতির প্রসঙ্গ 3.5 লাখ কোটি টাকা, এর মধ্যে ঋণ, খেলাপি ঋণ, কোথায় যাচ্ছি আমরা? না দেখেন, আমি ছোট ছোট করে বলি। একটা তো রমজানে যেটা বলছেন, বাংলাদেশটা কিন্তু এই পর্বে চলে গেছে, আমাদের ব্যবসায়ীদের বুদ্ধি আমাদের থেকে অনেক বেশি। ও রোজার আগেই যা বাড়ানোর যা কাজ কারবার করে ফেলে। সুতরাং আগের মতো এরকমের না যে পয়লা রমজান থেকে দেখবেন যে হইচই করে দাম বাড়তেছে। যা হওয়ার, আপনি তেল নিয়ে এই যে গত কয়েক মাস ধরে যে কেলেঙ্কারি ঘটতেছে, অতীতে ধরনের ঘটনাই ঘটে নাই, তার মানে ফেলিওরটা বুঝে নেন। যাই হোক, অন্য দুইটা কথা বলি যে
এই যে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর কথা বলছেন, আমাদের গভর্নর সাহেব চেষ্টা করছে, ব্যাংকে হয়তো এই সময়কালে দু একটা জায়গায় দখলদারিত্ব হয়েছে, এটা তো সত্য, কিন্তু হয়তো টাকা পাচারের খবর আমরা পাচ্ছি না, উনি হয়তো চেষ্টা করছেন। কিন্তু আপনি বলেন তো জনজীবনের কি অবস্থা? তো জনজীবনে তো শান্তি নেই। অর্থনীতি ঘুরে দাঁড়ালে তো মানুষের জীবন যদি ঘুরে না দাঁড়ায়, তাহলে অর্থনীতি কিসের ঘুরে দাঁড়াইছে? ও মানুষকে এই কথা যদি ধরেন, এটা আমরা বক্তৃতা করি, উনি যে যদি এলাকায় বক্তৃতা করার আমরা এলাকায় করি, মানুষ উল্টা দিকে তাকায় চলে যাবে যে ভাই তোমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াও, আমি বাড়ি যেয়ে ঘুরে ঘুমাই থাকি, কারণ আমার তো মাথা ঘুরে পড়ে যাচ্ছি পরিস্থিতি। বরঞ্চ এই কতগুলো ইন্ডিকেটর তো খারাপ ইন্ডিকেটর, খেলা ফিরে। আমরা কিন্তু শুরুতে বলেছিলাম যে অর্থনীতিকে আপনি ট্র্যাকে আনতে গেলে পাচারের টাকা সুনির্দিষ্ট করে ফেরত আনেন, আর যাতে না হয় তা তো করবেন, খেলা ফেরিন, গলায় গামছা দিয়ে আদায় করেন। কিন্তু দেখবেন অতীতের ধারাবাহিকতায় তথাকথিত পুনঃতফসিলীকরণ নামে আপনি খেলা ফেরিন, কিন্তু যে অঙ্কটা বললেন কিছুদিন আগে, যেটা যদি পুনঃতফসিলকৃত না হতো আরও বেশি হতো, তাহলে হলোটা কি? অর্থনীতি ঘুরে দাঁড়াইছে আমি ঠিক বুঝি না। এই কারণে আপনি দেখেন কিছুদিন আগে দেখছেন না 100টা পণ্যের উপরে অপ্রত্যক্ষ কর, মানে আপনি আমি বুঝবো না, বাজার করতে গেলেই কর বেড়ে যাবে, কিছুটা পরে 100 থেকে কয়েকটা জায়গায় বাদ দিছে, এটা করছে। কিন্তু দরকার ছিল টাকার অসুবিধা হলে বড় লোকের উপরে প্রত্যক্ষ কর আরোপ করা, সেইটা না করে পরোক্ষ কর করলো, তাহলে অর্থনীতি কিভাবে ঘুরে দাঁড়ালো আমি তো বুঝতে পারলাম না। এবং আজকে আর একটা কথা বলি, নিশ্চয়ই আপনি সবাই জানেন যে আমাদের এই যে গ্যাস তো একটা অনন্য পণ্য যা আমার সব জায়গায় কাজে লাগে। শিল্পে এমনি তো ক্ষুদ্র শিল্প খুব বিপজ্জনক, এটা নিশ্চয়ই জানেন, তবু আমি অল্পতে শেষ করি। এর আগের সরকার কি করছিল জানেন? বড় লোকদের উপরে গ্যাসের দাম কম, মাঝারিদের একটু বেশি, স্মল ইন্ডাস্ট্রিতে আরও বেশি করছিল, তাতে করে মাঝারি এবং ক্ষুদ্র শিল্পর 12টা বাজানো অবস্থা। এইবার দেখলাম আমরা আশ্চর্য হয়ে গেলাম যে গ্যাস ক্ষেত্রে কি দুর্নীতি লুটপাট আমরা জানি, সেইটাকে যারা বোদ্ধা দেশপ্রেম বুদ্ধিজীবী বলতেছে এগুলো হিসাব করলে ওই টাকা বাঁচিয়ে দাম কমানো সম্ভব। কিন্তু বিআরসি যেটা শেখ হাসিনা বন্ধ করে দিয়েছিল, নতুন করে গণশুনানি, এটা ভালো খবর আমাদের কাছে, কিন্তু আমরা ক্ষোভের সাথে দেখলাম আজকে তারা গণশুনানি আয়োজন করেছে, শিল্পক্ষেত্রে যেটা আগে 30 টাকা দাম ছিল সেটা 75 টাকা করবে। আপনি বলেন কি ভয়াবহ অবস্থা! তার মানে যদি ঘুরে দাঁড়ায় তাহলে এটাকে ঘুরে দাঁড়ানো বলে? তো আমি দেখি স্বৈরাচারের পথেই হাঁটছে। সেইটা যদি হাঁটে কাগজ কলমে, ওই যে কোথায় কি 26 সালে করব না করব, ওইটা কিন্তু মানুষের কাছে প্রধান হবে না, মানুষের কাছে খারাপটাই প্রধান হবে। আমি একটা পত্রিকায় দেখলাম, কারণ সব তথ্য আমরাও তো জানি না, যে আপনি এই সময়কালে দেখেন কি পরিমাণ মানুষ তার ডিপোজিট ভেঙে খাচ্ছে, মধ্যবিত্তরা কথাই বলে না। তো আপনি হাঁটেন টিসিবির অবস্থা দেখেন। তো যাই হোক, অর্থনীতির এই যে সংকট, আমরা মনে করি সরকার সব পারবে আশা করি না, অন্ততপক্ষে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দ্রুত দিয়ে দিক, তাহলে নির্বাচিত সরকারের সাথে আমরা ফয়সালা করে আমরা ভালো পথে আগানোর প্রচেষ্টা নিতে পারবো। সেটাই বোধহয় এই মুহূর্তের সবচেয়ে জরুরি কর্তব্য। অসংখ্য ধন্যবাদ জানাব কমরেড রুহিন হোসেন প্রিন্স এবং শামসুজ্জামান দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। নতুন রাজনৈতিক দল ও নির্বাচনের চ্যালেঞ্জ, এই শিরোনামে আমরা কথা বলছিলাম। গণতন্ত্রের পথে উত্তরণ এবং নির্বাচন, এটি আসলে মূল সমাধানের লক্ষ্য, এটি আসলে আলোচনা উঠে আসলো। প্রিয় দর্শকদের সন্ধ্যা যেখানে শেষ করতে হচ্ছে, আবার দেখাবো আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।